শাহিন খন্দকারের মৃত্যুর খবর জানানো হলো রাহেলাকে। রাকিব চৌধুরী খুবই কোমল কণ্ঠে বুঝিয়ে বলল, সে ভেবেছিল রাহেলা কান্নায় ভেঙে পড়বে, কিন্তু তেমন কোনো লক্ষণই দেখা যায়নি। খুব শক্ত হয়ে ভাবছিল শাহিন খন্দকারের কীর্তিকলাপের কথা। বিয়ের পর থেকেই লোকটার দোষ ছিল নারী আর মদের প্রতিনিয়ত। মেয়ে নিয়ে কাটাতো রাত। যখনই রাহেলা প্রতিবাদ করত, তৎক্ষণাৎ ইচ্ছে মতো মেরে ফেলতো তাকে। সেই ভয়ে ধীরে ধীরে তিনি চুপ হয়ে যায়। স্বামীর চরিত্রের কুকর্ম দেখেও একটা টু শব্দ করতো না, শুধু নিশ্চুপে বালিশে মাথা গুজে কাঁদত। কিন্তু সেই কান্নাও একসময় পাথরে পরিণত হয়। সে তার কপালের দুঃখ মেনে সংসার করতে থাকে। শত খারাপ কাজেও সে আর কান্না করে না, না খেয়ে থাকে না, শুধু মনটা পাথর করে চুপ হয়ে রয়। রায়লার নীরবতায় রাকিব চৌধুরী ভয় পেয়ে গেল। সে অনেক চেষ্টা করলো কথা বলানোর জন্য, তবু এক চুলও নড়ল না। রায়লার এমন চুপ হয়ে যাওয়ার এক প্রকার আতঙ্ক তিনি, কারণ অনেক সময় প্রিয়জনের সুখে সহ্য করতে না পেরে অনেকে পাথর হয়ে যায়। কান্নাকাটি না করার ফলে বুকে কষ্ট চেপে রেখে স্ট্রোক করে। তাই তো রাহেলাকে সে সময় দিল। এক সময় রাহেলার চোখ থেকে অনবরত অশ্রু গড়িয়ে পড়ল। আচমকাই আহাজারি করে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, শয়তানের ধ্বংস একদিন হওয়ারই ছিল। এই দিনের জন্য আমি প্রতিদিন প্রস্তুত থাকতাম। তাই আজ আমার আর কষ্ট হচ্ছে না। যেই দিন প্রমুখের বাবা মাকে মারলো, আমি খুব কেঁদেছিলাম। শুধু চিন্তা করেছিলাম ওই বাচ্চাটার কি হবে। জানোয়ারগুলো কিভাবে পারলো সোনার টুকরো ছেলেটাকে অনাথ করতে। প্রমুখের জায়গায় আমি সাফওয়ান সোনাকে কল্পনা করেছি যতবার, ঠিক ততবারই আমার মাতৃত্ব কেঁপে উঠেছিল। ডুকরে কেঁদেছি অজান্তেই। রাকিব চৌধুরী দীর্ঘশ্বাস ফেললেন। কিছু কথা বলে বুঝালো তাকে। রাহেলা চোখের পানি মুছে সাফওয়ানের কথা জিজ্ঞেস করে, আমার 7 রাজার ধন কি বেঁচে নেই? আছে, চিন্তা করবেন না, আমি যথেষ্ট চেষ্টা করব। তৎক্ষণাৎ উচ্চস্বরে রাহিলা কেঁদে ওঠে। রাকিব চৌধুরী হতাশার শ্বাস ফেলে চলে গেলেন নিশ্চুপে। প্রমুখ জরুরি কাজে কুমিল্লা গেছে। সিরাত সারাদিন বাসায় শুয়ে বসেই কাটায়। কেমন যেন দিন দিন পরিশ্রমী মেয়েটা অলস হয়ে যাচ্ছে। সিরাত পড়া শেষে প্রমুখকে কল দিয়ে বলল। কবে আসবেন? প্রমুখ তাড়াহুড়ো করেই উত্তর দিল। কেন বেবি, মিস করছো বুঝি? লজ্জায় মুচকি হাসলো সিরাত। ঠোঁট উল্টে বলল, এক বিন্দুও না, শান্তিতে আছি। শান্তি কেড়ে নেয়ার জন্যই কালকে আসছি জান। ইদানিং লীনা খন্দকারের কি হয়েছে কে জানে, সারাক্ষণ ভয়ে ভয়ে থাকেন তিনি। রুমের দরজা বন্ধ করে পড়ে থাকে রাত দিন। রাকিব চৌধুরী ডাকলে ভয়ের তো মুখে তাকায়। খাওয়া দাওয়া একেবারে করে না বললেই চলে। এভাবে হঠাৎ করে ভাইয়ের অস্বাভাবিক মৃত্যু তাকে ভীষণভাবে পীড়া দিচ্ছে। মনে হচ্ছে বাসার বাইরে গেলেই তাকেও মেরে ফেলবে প্রমুখ। আজ 5 দিন টানা না খাওয়া। রুমের দরজা লক করে বিছানায় হাঁটু ভাঁজ করে বসে থাকে। অনবরত আবুল তাবুল প্রলেপ গায়। মনে হয় তাকে কেউ ধাওয়া করেছে। সেই ঘন ঘন রুমের চারপাশ সচেতন দৃষ্টিতে তাকিয়ে কিছুক্ষণ পর পর বলে, আমাকে মারিস না প্রমুখ, আমি কিছু করিনি। সব দোষ তোর বাবার, আমাকে মারিস না। রাতেও ভয়ে ঘুমোতে পারেন না। সারাক্ষণ লাইট জ্বালিয়ে রাখে। কেমন যেন আতঙ্কে ঘুম আসে না তার। কয়েকদিনে উজ্জ্বল মুখটা রুক্ষ হয়ে গেছে। খিদের কারণে দেহটা মিয়ে গেছে। লাবণ্য মায়ের এই অস্বাভাবিক আচরণ শুনেছে। সেই থেকে বারবার দরজায় করাঘাত করে ডাকে সে। প্রতিবারের মতোই লীনা চিৎকার করে বলে, না না প্রমুখ, তুই 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 আসিস না, আমাকে মারিস না। লাবণ্য মায়ের কথায় কান্না করে দেয়। ফুপিয়ে উঠে বলে, একটু দরজা খোলো আম্মু। তারপর আর উত্তর আসে না। প্রতিদিন এভাবে জীবন চলছে তার। অতিরিক্ত চিন্তা আর ভয় তার মধ্যে খাওয়ার অনিয়মে কিছুটা অসুস্থ বোধ করেন সে। মাথা কেমন ব্যথা করে, হাত পা কাঁপে। কণ্ঠ দিয়ে কথাও বের হয় না। চোখ দুটো এতদিন তাকিয়ে থেকে হাঁপিয়ে গেছে। এবার একটু বিশ্রাম চায়। ঠিক তেমনি চোখটাও দুর্বলতার কারণে খুলতে পারে না। রাকিব চৌধুরী এতদিন ভাবতো এসব হয়তো তার নতুন নাটক। যেভাবে এত বছর নিখুঁত অভিনয় করেছে, ঠিক সেই রকম এখনো করছে, যাতে পাগল হওয়ার অভিনয় করে বেঁচে যেতে পারে। তাই তো তিনি একই কয়েকদিন এসব কাণ্ডে পাত্তা দেয়নি। কিন্তু আজ অফিসে বসে এসে ভাবলো, লীনা নাওয়া খাওয়া বন্ধ করার মতো মেয়ে না। তাহলে কি সত্যি সে কোনোভাবে ডিপ্রেশনে আছে? ভয়ে আতঙ্কে মাথা খারাপ হয়ে যাচ্ছে। সে তৎক্ষণাৎ চমকে গেল।
ধরফর করে টেবিল হাতড়ে ফোন হাতে নিল। লাবণ্যকে কল করে বলল। তোমার আম্মু দরজা খুলেছে? লাবণ্য কান্না করতে করতেই বলল। আম্মু এমন করছে কেন? দরজা খুলছে না। আমি খাবার নিয়ে অনেক ডেকেছি। রাকিব চৌধুরী চোখ বন্ধ করে চিন্তিত হয়ে বলল। আমি আসছি। ফোন রেখে তিনি ভাবতে থাকে এত বছরের সুখের সংসারের কথা। কি মিষ্টি ছিল প্রতিটি দিন, প্রতিটি সময়, প্রতিটি মুহূর্ত। অথচ আজ তাদের সুখের সংসারে ভিড়েছে অশান্তি। মেয়ের ডিপ্রেশন, কষ্টের পর এখন তার ভালোবাসার স্ত্রীর সে একই অবস্থা। এসব কি কখনো ভেবেছেন সে? কোন ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়ালো সে। রাকিব চৌধুরী উঠে রাইমার নম্বরে কল করে বলল। বড় আম্মু, জলদি বাংলাদেশে চলে আসো। তোমার মায়ের শরীর ভালো নয়। লাবণ্যটা কিছুদিন ধরে চুপ হয়ে গেছে, হাসতে ভুলে গেছে, হয়তো কথাও ভুলে যাবে খুব তাড়াতাড়ি। তোমার মাও আজকাল নিজেকে একা রুমে বন্দি করে রাখে, ডাকলেও সাড়া দেয় না, খাওয়া দাওয়াও করে না। জানি না কি হলো হঠাৎ। একটা শক্ত চতুর মহিলাও রাতারাতি এমন ভীতু হয়ে যেতে পারে, ভয়ে সারাক্ষণ নিজেকে বন্দি রাখতে পারে। তুমি দ্রুত চলে আসো। প্রমুখের আজ রাতে আসার কথা থাকলেও সে আসতে পারেনি। সিরাতকে জানায় কালকে আসবে। একরাশ মন খারাপ নিয়ে মেয়েটা ডিনার করতে গেল। আজকাল মাছ দেখলে এই গা গুলিয়ে আসে। মাছ প্রিয় মেয়েটার গন্ধ সহ্য করতে পারছে না। ভেবেছিল মাছ খেতে খেতে রুচি চলে গেছে, তাই তো শুটকি ভর্তা খাওয়ার শখ করলো। তার কথা মতোই দুপুরে ঝাল লবণ কড়া করে মজাদার ভর্তা করে দেয় জুলেখা। কিন্তু খাওয়ার জন্য নিচে যেতেই এক ভুটকা গন্ধে সে প্রায় বমি করবে করবে ভাব। তৎক্ষণাৎ রুমে ফিরে আসে, বেসিনে চোখ মুখ ধুয়ে পড়ে রইল বিছানায়। দুপুরে আর খাওয়াই হয়নি। রাতে খুব করে করলা ভাজি খেতে ইচ্ছে করছিল, সে ভেবেই নিজে করেছে। সারা জীবন করলা দেখে নাক ছিটকানো সিরা তো আজ অমৃতের মতো খেয়ে নিল। আজকের মতো মজা কখনোই লাগেনি তার। সে রুমে শুয়ে মেয়েটা ভাবছিল এসব কি হচ্ছে, হঠাৎ কি হলো তার। মাথা কেমন ঝিমঝিম করে, শরীরটাও দুর্বল। অবশ্য দুর্বল হওয়ারই কথা। খাওয়া দাওয়াটা একদমই ইচ্ছে করেই করে না, শুধু জীবনটা বাঁচানোর জন্য দুমুঠো খায়। বিছানায় শুয়ে সায়রাকে বিষয়টা জানালো। কিছুক্ষণ পরে সায়রা উচ্চস্বরে হেসে কি যেন বলল। তৎক্ষণাৎ সিরাত চমকে ওঠে। উত্তেজনায় তার পুরো সম্পূর্ণ দেহ কেঁপে উঠল। অজান্তেই বাম হাত পেটে চলে যায়। সে শোয়া থেকে উঠে বসে চোখ মুখ একরাশ বিস্ময় নিয়ে বলল। এই কথা আমার মাথায় আসেনি জানিস। আমার কেমন কেমন যেন লাগছে। আমার দেহ কাঁপছে দোস্ত। সায়রা খিলখিল করে হেসে জবাব দিল। মিষ্টি চাই বন্ধু, বড়সড় ট্রিট পাওয়ার রইলাম। আগেই এত কিছু ভেবে নিলি, শিওর হয়ে নি। হ্যাঁ, 100% শিওর। আমার কল্পনা কখনো মিথ্যা হয় না। সিরাত কথা না বলে কল কেটে দেয়। সারা রাত কেটে যায় এক অদ্ভুত নতুন অনুভূতির কথা মনে করতে করতে। রাতে এক ফোঁটাও ঘুম হলো না। মাথায় ভন ভন করলো কখন সকাল হবে, আর কখন সে জানবে। রাতে লিনা দরজা না খোলায় রাকিব চৌধুরী ভেঙে ফেলে শক্ত দরজাটা। এরপর লিনা অতিরিক্ত ভয়ে চিৎকার করে ওঠে। তার মস্তিষ্ক বোঝায় এটা রাকিব চৌধুরী নয়, বরং প্রমুখ চৌধুরী। দরজা ভেঙে তাকে মারতে এসেছে। সে ভয়ে নিজেকে গুটিয়ে নেয়। এত বছর মারাত্মক স্মার্ট মেয়েটার এমন আচরণ কোনোভাবেই প্রাপ্য নয়। রাকিব চৌধুরী বউয়ের ভীত চেহারা দেখে থমকে গেল। লাবণ্য দৌড়ে মাকে জড়িয়ে ধরল। লিনা পাগলের মতো উল্টাপাল্টা আচরণ করতে থাকে। লাবণ্য চুল ধরে সর্বোচ্চ শক্তি দিয়ে টান দিল। তৎক্ষণাৎ মেয়েটা ভড়কে যায়। রাকিব চৌধুরী দ্রুতই ছাড়িয়ে লিনাকে বুঝাতে লাগলো, কিন্তু এতে যেন হিতে বিপরীত হয়। শেষে উপায় না পেয়ে তারা দুজনেই বেরিয়ে যায়। সকালে লিনা নিজেই বের হলো রুম থেকে। লাবণ্য রুমে গিয়ে হঠাৎই বসলো মেয়ের মাথার কাছে, হাত বাড়িয়ে আদর করলো, চুমু খেলো, হু হু করে কেঁদে উঠল। সেই কান্নায় লাবণ্যর ঘুম ভেঙে যায়। মাকে এত কাছে দেখে প্রথমে ভয় পেলেও শেষে সেও জড়িয়ে ধরে কাঁদে। প্রায় অনেকক্ষণ পর লিনা চুপ হয়ে গেল। হাত পা ধীরে ধীরে তার অসাড় হয়ে যাচ্ছে। এক সময় সমস্ত দেহ অবশ হয়, সে লুটিয়ে পড়ে মাটিতে। লাবণ্য তৎক্ষণাৎ হতভম্ব হয়ে যায়, ধরফরিয়ে উঠে এক লাফে নিচে নামে। লিনার মুখ নাড়িয়ে ডাকলো। আম্মু, ও আম্মু। কোনো সাড়া নেই তার। রোগা রোগা রুক্ষ মুখের লিনার দেহটা নিস্তেজ হয়ে মিশে আছে। লাবণ্য কয়েকবার ডেকেও যখন তার রেসপন্স পেল না, তৎক্ষণাৎ সে ভয় পেয়ে যায়। চিৎকার করে ডাকলো তার বাবাকে। বাবা, আম্মু কথা বলছে না, ডাকছি একটু নড়ছে না।
একটু থেমেই কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আম্মু, ওঠো না আম্মু, চোখ খোলো। লাবণ্যর ডাক আর কান্নার মাঝে রাকিব চৌধুরী সেখানে পৌঁছায়। দরজার পানে আসতেই তার হৃদস্পন্দন থমকে যায়। পা দুটো সেখানেই থেমে দেখতে থাকে তার অর্ধাঙ্গিনীর এমন রূপ আর মেয়ের আহাজারি। সে অনেকবার চেষ্টা করেছিল লিনার সাথে একান্তে কথা বলতে। যতই অতীতে কিছু করুক, সে তার স্ত্রী, তার দুটো মেয়ের মা। এই বয়সে সে চায় না লিনার কিছু হোক। সে শুধু জানতে চেয়েছিল লিনা কেন এমন করেছিল, কি হয়েছিল তার সাথে, যার ফলে মেরেই ফেললো। কিন্তু লিনার নিজেকে ঘরবন্দি করায় বারবার ব্যর্থ হয়েছে রাকিব। বউয়ের সাথে দুটো ভালো কথাও এই কদিনে বলা হয়নি। আর ইহসানের ছবির প্রসঙ্গ তোলা তো অনেক দূরের কথা। লিনা নিজেই তাকে সুযোগ করে দেয়নি অতীত জানা। এত বছর সে একা একাই বুকে পুষে রেখেছে, বেঁচেছে, তবুও স্বামীকে এক শব্দ শেয়ার করেনি। তবে কি সে কখনোই স্বামী হতে পারেনি? অথচ বিয়ের বাঁধনে আবদ্ধ হওয়ার পরপরই দুজনের উচিত একজন আরেকজনের জীবনের সকল ঘটনা শোনা। কিন্তু লিনা তো তাকে ইউজ করে বিয়ে করেছে, ভালোবেসে তো নয়। তাছাড়া লিনা তাকে কখনোই ভালো না বাসুক, এভাবে বাকি জীবন তার সংসার করুক। সেও শত কষ্ট বুকে চেপে এই মহিলাকে নিয়ে বাকি জীবন কাটিয়ে দিবে। তাছাড়া কিছু করারও নেই। মেয়ে দুটো মা হারা হোক সে কখনোই চায়নি। তবে আজকের অসুস্থতা রাকিব চৌধুরীর মনে ভীষণ পীড়া দিল। কারণ তার ভালোবাসা তো মিথ্যে নয়, অভিনয়ও নয়। সে সর্বোচ্চভাবে ভালোবেসে গিয়েছে। সে মানুষটার অসুস্থতা কখনোই সহ্য করার মতো নয়। রাকিব চৌধুরী এক সেকেন্ডও আর দেরি করেনি। দ্রুতই কোলে তুলে নিয়ে হসপিটালে নিয়ে যায়। ডক্টর ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করে কয়েকটা টেস্ট করায়। পালস চেক করে তাদের জানালো বেঁচে আছে, তবে আশানুরূপ কিছু বলা যাচ্ছে না। তিনি রাকিবকে জিজ্ঞেস করলো, লীলা খন্দকার কি কিছুদিন ধরে ডিপ্রেশনে ভুগছে? মানসিকভাবে ভেঙে পড়েছিল? খাওয়া দাওয়া করেনি কেন? এত টেনশন করতো কেন? রাকিব চৌধুরী রক্তশূন্য ফ্যাকাশে মুখে উত্তর দিল, কিছু পার্সোনাল প্রবলেমের কারণে। তাছাড়া আপনি এসব জিজ্ঞেস না করে জলদি ট্রিটমেন্ট করুন, ওকে সুস্থ করে দিন। ডক্টর হতাশ সুরে বলল, আমরা ধারণা করছি অতিরিক্ত টেনশন আর মানসিক চাপে তিনি ব্রেন স্ট্রোক করেছে। সিরাত সকাল সকাল উঠে দ্রুত টেস্ট করে নেয়। এরপর হাতের কাঙ্ক্ষিত জিনিসটি চোখের সামনে মেলে ধরতেই শিউরে উঠে সে। এক অজানা অনুভূতিতে কেঁদে ওঠে। জিনিসটা ডয়ারে রেখে সে বিছানায় বসলো। কাপা হাতে ফোনটা নিয়ে দেখলো সকাল 8টা। তৎক্ষণাৎ প্রমুখের নম্বরে কল করতে যায়, কিন্তু মুহূর্তেই তার মনটা নাকচ করলো। ফোনে পাশে রেখে সিরাত কান্না মিশ্রিত চোখে আয়নার সামনে দাঁড়ালো। তার ছোট্ট তলপেটে আলতো করে স্পর্শ করে শুকনো ঢোক গিলল। চোখ বন্ধ করে হঠাৎই কি মনে হতে দৌড়ে গেল বিছানায়। প্রমুখকে কল করতেই ওপাশ থেকে বলল, গুড মর্নিং বেবি, আমি রেডি হচ্ছি। সিরাত চোখের পানি মুছে গাল ভরে হাসলো। আহ্লাদি কণ্ঠে বলল, কখন আসবেন? তুমি বললে এখনই? সিরাত গাল ফুলালো। প্রমুখ কবিরকে ডেকে তাড়াতাড়ি বেরোতে বলে। সিরাতের সাথে কথা বলতে বলতে এসে গাড়ির কাছে আসে। ফোনের উপরে চুমু খেয়ে বলল, মর্নিং কিস বেবি, আসছি সরাসরি চুমু খেতে। সিরাত লজ্জায় মাথা নুইয়ে বলল, কিছুই হবে না আজ থেকে। প্রমুখ চোখ কপালে তুলে অবাক হওয়ার ভান করে বলল, ওমা, কেন? ডিপলি চুমু টুমু খাবো না? সিরাতের কণ্ঠ কাঁপছে। সে হঠাৎই নাক টেনে টেনে কেঁদে উঠে। প্রমুখ চমকে যায়, অস্থির হয়ে বলল, সিরাত, হোয়াট হ্যাপেন বেবি? কি হয়েছে, কাঁদছো কেন? আমি আসছি তো, এই যে গাড়িতে উঠেছি। একটু অপেক্ষা করো যান, আমি শীঘ্রই ফিরছি। সিরাত বলতে গিয়েও কিছু বলল না। চুপচাপ প্রমুখের কথাগুলো শুনে কলটা কেটে দিল। মনে মনে প্ল্যান করলো কিছু একটা। শুধু গাল ভরে হাসে। ছোট্ট করে মেসেজ করলো প্রমুখের নম্বরে, প্লিজ তাড়াতাড়ি ফিরুন, আপনার লাইফের সবচেয়ে বেস্ট গিফট অপেক্ষা করছে। ভর দুপুরে কাঁপাকাঁপি করছো কেন? আমাকে দেখে খুশি হওনি? সিরাত সকাল থেকে উত্তেজনায় বারান্দার গ্রিলের দিকে তাকিয়ে অপেক্ষা করছিল। কখনো বা অনবরত পায়চারি করছিল, কখন প্রমুখ আসবে। তার ওয়াশরুমে পাওয়া সে মাত্রই ওয়াশরুমে যায়। মিনিট 5 পরেই দরজা খুলেই সে চমকে ওঠে। থতমত দৃষ্টিতে সামনে তাকিয়ে রইল। তৎক্ষণাৎ প্রমুখ বাঁকা হেসে সিরাতের নাকে টোকা দিয়ে বলল, সিরাত এবার আসলেই কাঁপছে। থরথর করে কাপা পায়ে বেরিয়ে আসে। প্রমুখ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে গায়ে টি শার্ট খুলল। সিরাতের মুখের উপর ছুঁড়ে মেরে বলল,
কি সারপ্রাইজ দিবে বলেছিলে, ঝটপট দিয়ে দাও দেখি। সিরাতের বুকের ভেতর ঝড় বইছে। তার ভেতরের অনুভূতিগুলো লুটোপুটি খেয়ে দোলা দিচ্ছে হৃদয়। সে হালকা ঢোক গিলে প্রমুখের সামনে দাঁড়ালো। মাথা এগিয়ে সামনের হৃদস্পন্দনের পাশটায় কান রেখে কম্পিত গলায় বলল। আগে বলুন আমায় কি দেবেন? প্রমুখ কপাল কুঁচকে তাকালো। মেয়েটা হঠাৎ এমন করছে কেন? সে সিরাতের বাহু ধরে বলল। কি হয়েছে সিরাত? সিরাত হঠাৎই শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে উঠে উচ্চস্বরে কাঁদতে কাঁদতে বলল। ড্রয়ার খুলে দেখুন, আপনার গিফট অপেক্ষা করছে। প্রমুখ তার কান্না সহ্য করতে না পেরে বলল। কেউ কিছু বলেছে তোমায়? সিরাত, এমন করছো কেন? কাঁদছো কেন? খুশিতে কাছি। ছোট্ট করে উত্তর দিয়ে সিরাত তাকে ছেড়ে দিয়ে আহ্লাদি কণ্ঠে বলল। ড্রয়ার খুলে দেখুন না প্লিজ। তুমি নিয়ে আসো। সিরাত রেগে তাকালো। প্রমুখ ফোঁস করেই নিঃশ্বাস ফেলে বলল। ওকে, আমি যাচ্ছি। তৎক্ষণাৎ সে এলোমেলো পায়ে এগিয়ে যায়। ড্রয়ার খুলেই চোখে পড়ল সাদা রঙের প্রেগন্যান্সি কিট। মুহূর্তেই তার কপাল কুঁচকে যায়। চোখে মুখে খেলা করলো বিস্ময়। সে চট করে পেছনে ঘুরলো। দেখলো সিরাত লজ্জায় বিছানায় বসে মুচকি মুচকি হাসছে। চোখে তার পানি। প্রমুখ বুঝলো হয়তো কিছু। সে তৎক্ষণাৎ অনুভব করলো তার দেহ শিরশির করছে। ছেলেটা ছো মেরে হাতে তুলে নিল। চোখের সামনে রেখে তীক্ষ্ণ নজরে পড়লো জলজল করা দুটি লাল দাগ। তার গলা শুকিয়ে আসে তখন। হাত উল্টে পাল্টে কিটটা দেখে আলু থালু ভয়ে সিরাতের কাছে যায়। হাতের কিটটা বাড়িয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। আজই প্রথমবার তার চোখ দুটো জ্বলছে। কার্নিশ বেয়ে গরম অশ্রু গড়িয়ে পড়বে পড়বে ভাব। সিরাত বিছানার চাদর খামচে ধরেছে। মাথা তুলছে না কিছুতেই। কিছু সময় গড়ালো। প্রমুখ হঠাৎই ধপ করে হাঁটু গেড়ে বসে সিরাতের কান্না মিশ্রিত মুখের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলল। এটাই তোমার সারপ্রাইজ? সিরাত মাথা চাকালো। উথাল পাথাল করা হৃদয় নিয়েই বলল। আপনি খুশি হননি? প্রমুখ চমকে উঠল। তার সমস্ত কায়া শিউরে ওঠে। সে কিভাবে বললে সিরাত বুঝবে? জীবনের সবচেয়ে খুশি সে এই মুহূর্তে হয়েছে। যদি সময় থামিয়ে দেওয়া যেত, স্টিল সে এই সময়টা থামিয়ে দিত। প্রমুখ অতিরিক্ত উত্তেজনায় সিরাতের পেট জড়িয়ে ধরল। সেখানে অজস্র চুমু দিতে থাকে। সিরাত হতবিহ্বল। পরক্ষণে নিজেকে সামলে প্রমুখের মাথায় হাত রাখল। ছেলেটা আজ থামবার নয়। নাক মুখ ঘষে ঠোঁট চেপে ফিসফিস করে বলল। সিরাত দেখো, আমি কাঁদছি। কি বোকা বোকা কথা। প্রমুখ লম্বা লম্বা শ্বাস ফেলে বলল। তুমি আসলেই প্রেগনেন্ট? এসব কি স্বপ্ন নাকি সত্যি সিরাত? তোমার এখানে আমার চিহ্ন? সিরাত ঠোঁট কামড়ে কান্না থামিয়ে বলল। আমারও বিশ্বাস হচ্ছে না। প্রমুখ হেসে ফেলল। তার চোখে অশ্রু। সে মাথা উঠিয়ে সিরাতের চোখে চোখ রাখল। কপালে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে কিছু সময় এভাবেই নীরবতা পালন করলো তারা। ছেলেটা ভাবলো তার অংশ, কলিজার টুকরো এই পৃথিবীতে আসবে, একদিন তার বুকে জায়গা করবে। এসব কি সত্যি? তার বিশ্বাস হচ্ছে না। সে সিরাতের কপালে গালে চুমু খেতে খেতে ঠোঁট গিয়ে থামলো। তার ওষ্ঠ এগিয়ে নেওয়ার আগেই মেয়েটা নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। প্রমুখের চুলে হাত গলিয়ে আবেশে চুমু দেয়। ছাড়লো না প্রমুখ। ইচ্ছে করেই জোরে কামড় বসালো। সিরাত চোখ খিচে নেয়। হঠাৎই দুষ্ট বুদ্ধি মাথায় চেপে ধরে। সেও ছেলেটার ওষ্ঠে কামড় বসালো। তৎক্ষণাৎ ছিটকে দূরে সরে যায় প্রমুখ। অবাক চোখে বলল। তুমি মহিলা নাকি রাক্ষস? এভাবে কেউ চুম্বন করে? সিরাত পা দোলাতে দোলাতে পেটের দিকে ইশারা করে বলল। ও করে, পারলে ঠোঁট দুটো ছিঁড়ে ফেলতেও পারবে। প্রমুখ কটমট করে তেড়ে গেল। তবে রে, আজ দেখাবো কিভাবে। সিরাত তৎক্ষণাৎ উঠে দৌড় দিল বারান্দায়। প্রমুখকে পেছনে আসতে দেখে বলল। বাবুর হাঁটতে কষ্ট হচ্ছে, প্লিজ দৌড়াবেন না। বাবু আর চুমু খেতে চায় না। এই অসভ্য পুরুষের থেকে তো আরও নয়। প্রমুখ মুহূর্তে পেছন থেকে তাকে জড়িয়ে ধরল। সামনে ঘুরিয়ে রেগে তাকায়। সিরাত খিলখিল করে হেসে কিল বসায় তার বুকে। প্রমুখ মেয়েটার গলায় নাক মুখ ঘষে পেটে আলতোভাবে স্লাইড করতে করতে বলল। বাবু সত্যি চুমু খেতে চায় না, কিন্তু না চাইলেও আমার চুমুর গভীরতা উপলব্ধি করতে হবে। কি বলো বাবুর বাম্মা? ছাড়ুন, আজ থেকে অন্য রুমে থাকবেন। কারণ আপনি কাছে আসলে উল্টাপাল্টা কাজ করেন। বলা তো যায় না কখন কি করে বসবেন।
প্রমুখ তার কথায় চোখ ছোট ছোট করলো, চোয়াল শক্ত করে বলল, উল্টাপাল্টা কাজ মানে তুমি কি বোঝাতে চাইছো? আমি তোমায় আদর যত্ন করবো না, দূরে দূরে থাকবো? অসম্ভব। এটা কশ্চিন কালেও সম্ভব নয়। রুমের বাইরে পা দিলেই ঠ্যাং ভেঙে ঝুলিয়ে রাখবো, অন্য রুমে থাকা তো দূরের কথা। সিরাত লজ্জায় বুকে মুখ গুজে চোখ বন্ধ করে নেয়। প্রমুখ শক্ত করে জড়িয়ে ধরলো, পিছপিছ করে বলল, বাবুর মাম্মাও আমার কাছ থেকে কি গিফট চায়, আজ তাকে আমার কলিজা ভুনা করেও খাওয়াতে রাজি। এত বড় সারপ্রাইজ আমি হজম করতে পারছি না।